আজ তারেক রহমানকে গুলিবিদ্ধ করে জামায়াতে ইসলামী 50 লক্ষ টাকা দিয়ে শুটের ভাড়া করে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারেক রহমান গুলিবিদ্ধ হওয়ার পর বিএনপি কর্মীরা রাজপথে নামে, জামাত অন্যদিকে এনসিপিও মুখোমুখি অবস্থায়। এদিকে আজ তারেক রহমানকে চিরতরে শেষ করে দেয় জামাতে ইসলামী। এই নিয়ে দেশে তুলপাড় পরিস্থিতি হয়, একদিকে বিএনপি কর্মী, অন্যদিকে জামাত এনসিপি। দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ আগেই তার গুলশানের বাসভবন থেকে বের হয়ে বিএনপির কার্যালয়ে যাচ্ছে গুলশানে। ঠিক তখনই এই ঘটনাটি ঘটে এবং জনগণ রাজপথে নেমে যায় সাথে সাথেই, এবং দেশে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়। বিষয়টিকে কে কিভাবে নিয়েছেন আমি জানি না, তবে রাজনীতিতে যে একটা পরিবর্তন আনতে যাচ্ছেন জনাব তারেক রহমান, এটা স্পষ্ট। দীর্ঘদিন বাংলাদেশের বাইরে থাকার কারণে বিদেশে কিভাবে রাজনীতি হয়, যারা বাংলাদেশ থেকে কখনো এই দেশের রাজনীতি দেখলে আপনার কাছে মনে হইব আপনি বাংলাদেশে কি করছেন। বিএনপির লোকগুলো তারা দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়েছে, জামাতের লোকগুলো দ্বন্দ্ব সংঘাতের জন্য হাত পাকাচ্ছে যেখানে যেখানে তাদের সামর্থ্য আছে, আর আওয়ামী লীগের লোকজন বিএনপির যারা সিনিয়র যারা নেতারা ছিলেন সেখানেও ছিলেন। এবং এর আগেও আমরা দেখেছি যে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশের রাজনীতির আকাশে কি নতুন কোনো ধূমকেতুর উদয় হতে যাচ্ছে? গত 17 বছর যিনি ছিলেন নিভৃতে, সুদূর লন্ডনে আইন পেশায় নিজেকে গড়েছেন দক্ষ হিসেবে, সেই জাইমা রহমান এখন টক অফ দ্য কান্ট্রি। একদিকে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান নির্বাচন করবে, এই নিয়ে আলোচনা হচ্ছে। অন্যদিকে আজকে তারেক রহমানের উপর কঠিন প্রভাব পড়ে জামাতে ইসলামের পরিকল্পনায়, এবং এই নিয়ে দেশ উত্তাল হয়ে যায়। বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীরা রাজপথে নেমে যায়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেশের মধ্যে যে একটা উত্তাল পরিস্থিতি, আপনারা তো জানেন গত কিছুদিন আগে বেগম খালেদা জিয়ার মৃত্যু হওয়ার পর থেকেই অনেক তথ্য আসছিল প্রতিনিয়ত। এখন নতুন একটি ঘটনা ঘটে উসমান হাদির ঘটনার মতো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেশের বর্তমান পরিস্থিতি সহ রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছুই দেখতে পারবেন এই একটি ভিডিওতে। দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ আগেই তার গুলশানের বাসভবন থেকে বের হয়ে বিএনপির কার্যালয়ে যাচ্ছে গুলশানে। এই বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। ইমতিয়াজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। দর্শকদের যেমনটি বলছিলাম যে তারেক রহমান তার গুলশানের বিএনপি কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আজ সারাদিনের তার কার্যক্রমের ব্যাপারে আপনার কাছে কি তথ্য রয়েছে, জানাবেন বিস্তারিত। দেখতে পাচ্ছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন তার নিজ বাসভবন থেকে বের হয়েছেন। তবে দলের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কিছু জানানো হয়নি যে উনি আসলে আজকে কি চেয়ারপারসনের যে কার্যালয়ে যাবেন, নাকি জিয়া উদ্যানে তার বাবা মা যেখানে শায়িত আছেন সেখানে যাবেন। সে ব্যাপারে আসলে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। তবে আমরা দেখতে পাচ্ছি যে গুলশান কার্যালয় থেকে ছেড়ে যাচ্ছে গাড়িটি। গত কয়েকদিনে আমরা যেমনটি দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নানা ধরনের কর্মসূচি ছিল, এবং গতকাল জুম্মার নামাজের পর তিনি যে আজাদ মসজিদ আছেন সেখানে তিনি গিয়েছিলেন, এবং তার যে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের তিনি আসলে অংশগ্রহণ করেছিলেন। এবং এর সঙ্গে আসলে বিএনপির যারা সিনিয়র যারা নেতারা ছিলেন সেখানেও ছিলেন। এবং এর আগেও আমরা দেখেছি যে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াত হওয়ার পর থেকে তিনি আসলে তার মা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়ার জন্য আসলে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন। এবং এর আগে আসলে দলীয় কর্মসূচি ছিল, যেমন আমরা দেখেছি যে তিনি নয়াপল্টনে গিয়েছেন এবং একই সাথে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন। যেহেতু জানেন যে নির্বাচন আসলে খুবই সন্নিকটে, এবং এরই মাঝে আসলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণ। বাংলাদেশের রাজনীতির আকাশে কি নতুন কোনো ধূমকেতুর উদয় হতে যাচ্ছে? গত 17 বছর যিনি ছিলেন নিভৃতে, সুদূর লন্ডনে আইন পেশায় নিজেকে গড়েছেন দক্ষ হিসেবে, সেই জাইমা রহমান এখন টক অফ দ্য কান্ট্রি। বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর বিএনপির ব্যাটন কি তবে তার নাতনির হাতে? বাবার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকা এই তরুণী ব্যারিস্টার কি হতে যাচ্ছেন আগামীর আইনমন্ত্রী? দক্ষিণ এশিয়ার উত্তরাধিকারের রাজনীতিতে কি যোগ হচ্ছে এক নতুন নাম? কেন তাকে নিয়ে এত ভয় আর এত আশা? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব জাইমা রহমানের রাজনীতিতে আসার নেপথ্য গল্প এবং বিএনপির মাস্টার প্ল্যান। না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে এক চাঞ্চল্যকর পূর্বাভাস।
বেগম খালেদা জিয়ার বিদায় কেবল একটি রাজনৈতিক নক্ষত্রের পতন নয়, বরং বিএনপির জন্য এক নতুন সন্ধিক্ষণ। গত শুক্রবার রাজধানীর উদ্যানে যখন নাতনি জাইমা রহমান দাদির কবরে শ্রদ্ধা নিবেদন করছিলেন, তখন সাধারণ মানুষের চোখে কেবল শোক ছিল না, ছিল কৌতূহল। জাইমা রহমানের এই উপস্থিতি কি কেবলই পারিবারিক, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক ইঙ্গিত? জাইমা রহমান হঠাৎ করেই রাজনীতিতে চলে আসেননি। 2008 সালে মা বাবার সঙ্গে দেশ ছাড়ার পর লন্ডনে তার জীবন ছিল সম্পূর্ণ আলাদা। কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন বিভাগে স্নাতক এবং এরপর ঐতিহাসিক লিঙ্কনস ইন থেকে বার অ্যাট ল ডিগ্রি অর্জন। অর্থাৎ তিনি কেবল উত্তরাধিকার সূত্রে নয়, বরং মেধা ও শিক্ষা দিয়ে নিজেকে তৈরি করেছেন। গত কয়েক বছর ধরে বাবা তারেক রহমানের প্রতিটি রাজনৈতিক পদক্ষেপের সাথে তিনি যুক্ত থেকেছেন ছায়ার মতো। অনেকেই জানেন না, জাইমা রহমানের রাজনৈতিক সফট লঞ্চ হয়ে গেছে গত বছরই। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত ৭৩তম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তিনি তারেক রহমানের প্রতিনিধি হিসেবে যোগ দেন। সেখানে বিশ্ব নেতাদের সাথে তার আলাপচারিতা প্রমাণ করেছে যে তিনি কেবল অন্তরালে থাকবার জন্য আসেননি। ইউরোপীয় প্রতিনিধিদের সাথে বৈঠক কিংবা প্রবাসী ভোটারদের সাথে ভার্চুয়াল আলোচনা, সব জায়গাতেই জাইমার উপস্থিতি ছিল অত্যন্ত সুপরিকল্পিত। গত 25 ডিসেম্বর বাবার হাত ধরে দেশে ফিরেছেন জাইমা। দেশে ফেরার পর তিনি সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট দেন, যেখানে তিনি দাদির পাশে থাকার এবং বাবার হাতকে শক্তিশালী করার অঙ্গীকার করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মন্ত্রীদের সাথে যখন তারেক রহমান কথা বলছিলেন, তখন জাইমার সাবলীল উপস্থিতি সবাইকে অবাক করেছে। বিশ্লেষকরা বলছেন এটি বিএনপির এক কৌশলী কূটনৈতিক চাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন সবার মুখে একটাই প্রশ্ন, জাইমা কি প্রার্থী হচ্ছেন? যদিও বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে দলের তৃণমূল পর্যায়ে দাবি উঠেছে তাকে বেগম জিয়ার কোনো আসনে প্রার্থী করার। কেউ কেউ তো তাকে আগামীর আইনমন্ত্রী হিসেবেও কল্পনা করছেন। তবে একটি বিষয় পরিষ্কার, তিনি সরাসরি নির্বাচনে অংশ নিন বা না নিন, তারেক রহমানের প্রধান রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তার ভূমিকা হবে অনস্বীকার্য। দক্ষিণ এশিয়ায় পারিবারিক রাজনীতি নতুন কিছু নয়। ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কা সবখানেই এটি প্রতিষ্ঠিত। জাইমা রহমানের ক্ষেত্রে সুবিধা হলো তার তারুণ্য এবং আইনি দক্ষতা, তবে চ্যালেঞ্জও কম নয়। বাংলাদেশের জটিল রাজনৈতিক সমীকরণে নিজেকে খাপ খাইয়ে নিতে তাকে পাড়ি দিতে হবে বন্ধুর পথ। ব্যারিস্টার জাইমা রহমান কি পারবেন তার দাদা জিয়াউর রহমান এবং দাদি খালেদা জিয়ার ঐতিহ্য ধরে রাখতে? বিষয়টিকে কে কিভাবে নিয়েছেন আমি জানি না, তবে রাজনীতিতে যে একটা পরিবর্তন আনতে যাচ্ছেন জনাব তারেক রহমান, এটা স্পষ্ট। দীর্ঘদিন বাংলাদেশের বাইরে থাকার কারণে বিদেশে কিভাবে রাজনীতি হয়, যারা বাংলাদেশ থেকে কখনো বিদেশ বলতে ভারত পাকিস্তান চিনেন তারা না, ইউরোপ আমেরিকার রাষ্ট্রে যারা আছেন, এই দেশের রাজনীতি দেখলে আপনার কাছে মনে হইব আপনি বাংলাদেশে কি করছেন। আসলে কিন্তু আমি যখন সাউথ কোরিয়াতে আসছি, এখানে রাজনৈতিক সমাবেশ সিস্টেম, এমপিদের নির্বাচনী প্রচারণা কৌশল দেখে মনে হয়েছে আমরা আসলে কি করি। তো জনাব তারেক রহমান লম্বা একটা সময় দেশের বাইরে ছিলেন, যুক্তরাজ্যের মতন দেশে, সো তিনি রাজনীতি বুঝছেন। বিদেশের মধ্যে প্রচার প্রচারণার জন্য এই যে পোস্টার, ব্যানার, লিফলেট, অমুকের সালাম তমুকের, এটা ব্যক্তি প্রতিষ্ঠান, নিজের বাড়িঘর না, পাবলিক প্লেস বা বাস সিএনজির পিছনে যে যেন পায় থাপ্পা থাপ্পা, এগুলো কিন্তু নাই ভাই। তো এই যে পরিবর্তনের একটা শুরুয়াত আমরা দেখলাম জনাব তারেক রহমানের গতকালকে একটা নির্দেশ থেকে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির চেয়ারম্যান হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করছেন। আর এই জায়গাতে এসে ওনার যে রাজনৈতিক শুরু 17 বছর পর ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে, আমি আশা করবো বিএনপির নেতাকর্মী যারা আছেন এটাকে মানবেন। এতে রাষ্ট্রের টাকাও বাঁচবে, আর যারা ইলেকশন করবেন তাদের পিছনে যারা পয়সা খরচ করতে গিয়ে বাটে পড়ে তারাও বাঁচবে। ভিন্নতা মনে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর নয়াপল্টন সহ দেশের সকল জায়গা থেকে এই যমক নেতার সালাম নিন, তমক ভাইয়ের শুভেচ্ছা নিন, এই ধরনের ব্যানার পোস্টার সরানোর কার্যক্রম শুরু করেছে নেতাকর্মীরা। তারেক রহমান নির্দেশ দিচ্ছেন সারা বাংলাদেশে যে যেখানে আমারে সালাম দিছো, শুভেচ্ছা দিছো, আমার ছবি কোনা দিয়া লাগাইয়া এলাকার মধ্যে বিশাল বিশাল ফেস্টুন ব্যানার, মানুষের বিল্ডিং এর বাহিরের ওয়াল, কবর স্থানের বাহিরের ওয়াল, স্কুলের ওয়াল, বাউন্ডারির ওয়াল, নিজের মনে কইরা, হ্যাঁ, আর পাবলিক ডরে ভয়ে চুপ থাকে, কাহারে রঙের মধ্যে লেখা আছে এখানে কোনো পোস্টার লাগাবেন, এইটার উপর আগে সাটাইয়া মারে, সেইটার উপর আবার আরেক দল মারে, আর এটা নিয়ে মারামারি হয়, মার্ডার পর্যন্ত হয়ে যায় দেশে। সো ইটস এ ভেরি গুড সাইন যে তিনি বুঝতে পারছেন দিন শেষে এই পোস্টার লাগাইয়া ভোট পাওয়া যায় না, এমনকি পরিবেশ নষ্ট হয়, মানুষের বিল্ডিং বাড়িঘর সৌন্দর্য নষ্ট হয়। আর সেই কারণে তিনি নির্দেশনা দিচ্ছেন যে সারা বাংলাদেশের যত জায়গায় বিএনপি নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন লাগিয়েছেন সেগুলো যেন সরিয়ে নেওয়া হয়। মোহাম্মদ ইউনূস দিনের পর দিন নিজেকে গরিবের ভগবান হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। তিনি প্রতি মুহূর্তে এমন একটি ভান করতেন যেন তিনি গরিব সাধারণ মানুষদের পাশে তার গ্রামীণ ব্যাংক নামক সংস্থা নিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং দেশ বিদেশ থেকে যত গরিব মানুষ আছেন তাদের পাশে মহিরুহ হয়ে দাঁড়ান। কিন্তু তার যে গ্রামীণ ব্যাংকের নেটওয়ার্ক বা সাম্রাজ্য, এর পিছনে এমন কিছু কর্মকাণ্ড তিনি করেছেন যা কিন্তু তার আজ প্রধান বিড়ম্বনার কারণ। অবস্থা এতটাই বেগতিক জায়গায় চলে গেছে যে তার একাধিক সংস্থার বিপক্ষে খোদ আমেরিকা, এমনকি আন্তর্জাতিক আদালতও হয়তো তদন্ত করতে পারে বলে বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে।
ঠিক 1 মাস আগে আমি একটি রিপোর্ট করেছিলাম যেখানে মোহাম্মদ ইউনূসের সংস্থার সঙ্গে আল কায়েদা যোগ স্পষ্ট হয়ে গেছিল। সে ভিডিওটি আপনারা দেখতে পারেন, আমাদের চ্যানেলেই আছে। সেখানে সমস্যাটা তৈরি হয়েছিল যে আল কায়েদার সঙ্গে মোহাম্মদ ইউনূসের এত ভালো সম্পর্ক এবং মোহাম্মদ ইউনূসের মিডল ইস্ট বেসড একটি কোম্পানি যেভাবে আল কায়েদাতে ইনভেস্ট করেছে, তারপর মার্কিন গোয়েন্দা সংস্থা তার সংস্থার বিপক্ষে তদন্ত করতে কিন্তু শুরু করে। আর আজকে এমন কিছু ঘাপলার কথা প্রকাশ্যে এসছে, তারপর মোহাম্মদ ইউনূস যে কত বড় খিলাড়ি এবং তিনি যে কত বড় দুর্নীতিগ্রস্ত কর ফাঁকিবাজ তা কিন্তু প্রকাশ্যে চলে এসছে। হঠাৎ করেই মোহাম্মদ ইউনূসের আরো একটি সংস্থার কথা সামনে এসছে। সেই সংস্থাটি ইউরোপের লুক্সেমবার্গ নামক যে দেশ সেখানে খোলা। এই লুক্সেমবার্গকে কিন্তু কর ফাঁকির জন্য ব্যবহার করেন বিভিন্ন ব্যবসায়ীরা। 2008 সালে কর ফাঁকি দেওয়ার জন্য তিনি গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল মাইক্রোফিন্যান্স ফাউন্ডেশন এই একটি কোম্পানি হঠাৎ করেই ফর্ম করেন, যে কোম্পানির মূলধন 650 কোটি টাকা। এবং আপনারা শুনলে অবাক হবেন, মোহাম্মদ ইউনূস এই সংস্থার প্রতিষ্ঠাতা হলেও তিনি আরো একটি সংস্থা মানে গ্রামীণ ট্রাস্ট নামক একটি সংস্থা থেকে মাত্র 1000 ইউরো এই পার্টিকুলার কোম্পানিতে ইনভেস্ট করেন এবং তিনি তারপরেই এই কোম্পানির অন্যতম ডিরেক্টর হয়ে যান। এখন সব থেকে বড় যে প্রশ্ন আন্তর্জাতিক স্তরে উঠছে যে হঠাৎ করে এই লুক্সেমবার্গ গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল মাইক্রোফিন্যান্স ফাউন্ডেশন তৈরি কেন করা হলো? এর পিছনে কালো টাকাকে সাদা করার কি পরিকল্পনা করা হয়েছে? 1 নম্বর বিষয়। দ্বিতীয় কথা হলো, এই যে সংস্থা খোলা হয়েছে তার অডিট রিপোর্ট কোথায় হয় এবং এই সংস্থাতে কিভাবে এক ব্যক্তি মাত্র 1000 ইউরো ইনভেস্ট করে ডিরেক্টর হয়ে গেলেন? ফলে পুরোটাই জালিয়াতি। এবং আজকে মোহাম্মদ ইউনূসের প্রত্যেকটি পদক্ষেপ যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, তখন কিন্তু আতশ কাচের মতো তার একাধিক ফ্রড আলোচনা হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে। তারই বিশ্লেষণের প্রথম পর্বে আজ এই সংস্থার নাম কিন্তু উঠে এসছে। দ্বিতীয়টা আরো মারাত্মক, ইউনেস স্পোর্টস হাব। এই সংস্থাটি তৈরি করা হয়েছিল ফ্রান্সে। এবার আপনারা দেখুন ইউরোপের কোথায় কোথায় তৈরি করা হয়েছে, যেখানে কর শিথিলতা কিছু ক্ষেত্রে দেখা যায়। এই সংস্থাগুলোর কোনো কাজই নেই বেসিক্যালি। ইউনেস স্পোর্টস হাব এই সংস্থা কি কাজ করে? ইউনেসের অতি বড় সমর্থক কি বলতে পারবেন? কিন্তু ফ্রান্সে ইউনেস স্পোর্টস হাবকে খোলা হয়েছিল একটি বাণিজ্যিক কোম্পানি হিসাবে দেখিয়ে। আজকের এখন যে ভিডিওটি আপনাদের সামনে পেশ করতে চলেছি সেটির বিষয় হচ্ছে যে বাংলাদেশ সম্পর্কে ভারতের নতুন দৃষ্টিভঙ্গি, এবং সেই দৃষ্টিভঙ্গি হচ্ছে যে বিএনপি দলের সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা, এবং এই ভারত রাষ্ট্রের বা ভারত সরকারের এই যে সিদ্ধান্ত, সেটাকে কেন্দ্র করে বিএনপি যে একটা উভয় সংকট অবস্থার মধ্যে পড়তে চলেছে, এই বিষয়টাই আজকে আমার ভিডিওর বিষয়। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে খালেদা জিয়ার যে অন্ত্যেষ্টিক্রিয়া বা শেষ যাত্রা, সেখানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি এর আগেও একাধিকবার বাংলাদেশে গিয়েছেন এবং তিনি অনেক দিন ধরেই ভারত সরকারের বিদেশমন্ত্রীর দায়িত্বে আছেন, ফলে বাংলাদেশ বিষয়টাও তার যথেষ্ট ভালো জানা। কিন্তু দিনের শেষে তিনি কিন্তু ভারতের বিদেশ মন্ত্রী, অর্থাৎ একজন ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রীকে, গুরুত্বপূর্ণ মন্ত্রীকে খালেদা জিয়ার শেষ যাত্রায় ভারত সরকার প্রতিনিধি করে পাঠায়, অর্থাৎ নরেন্দ্র মোদী এই সিদ্ধান্তটি নেন যে তার তরফে যে শোকবার্তা, যেটা তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, সেই শোকবার্তাটি জয়শঙ্কর তারেক রহমানের হাতে ঢাকায় জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে তুলে দিয়েছেন। এটি গেল একটি দিক। আমরা ইতিমধ্যে জানি যে খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন তখন বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধানের মতো ভারতের প্রধানমন্ত্রী তিনিও উৎকণ্ঠা প্রকাশ করেছিলেন, এবং শুধু তাই নয়, তিনি বলেও ছিলেন যে ভারত যদি কোনো এই ব্যাপারে কোনো সহযোগিতা বিএনপি বা বাংলাদেশ সরকারের তরফে তারা চায়, তাহলে ভারত সঙ্গে সঙ্গে সেই সহযোগিতা করতে আগ্রহী। আপনারা যদি নরেন্দ্র মোদীর শোকবার্তা, যেটা খালেদা জিয়ার মৃত্যু সংবাদ আসার পর ভারত সরকারের তরফে তিনি যে শোক বার্তাটি প্রকাশ করেছিলেন, কালকে একটা বক্তব্য কোট করছি হাসনাত আব্দুল্লাহর, সেটা হচ্ছে মনে হচ্ছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে। কালকে যখন এই খবর দেখছিলাম তখন পাশাপাশি আর একটা খবর দেখলাম, সেটা হচ্ছে টাঙ্গাইলের একটা আসনে যে স্বতন্ত্র প্রার্থী বিরুদ্ধে একটা মামলা হয়েছে 17 মাস পর। এটাও ভালো লাগেনি। এখন হাসনাত আব্দুল্লাহ যে কথা বলছেন যে মনে হচ্ছে, তার এই মনে হওয়াটা যদি প্রমাণিত হয় নানা ঘটনায়, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এখানে নির্বাচনটা যদি ফ্রি ফেয়ার এবারই করা না যায়, তাহলে কিন্তু আর কোনোবার করা যাবে না, এটা বলে দিলাম। শেখ হাসিনা একবার ভুলের ফাঁদে ওই যে 2014 একতরফা নির্বাচনটা করছে,
ওই নির্বাচনটাই কিন্তু কাল হয়ে গেছে। তারপর আর কোনোদিন সে ফ্রি ফেয়ার নির্বাচন করতে পারেনি, কারণ তার মনে হয়েছে ফ্রি ফেয়ার করতে গেলে সে হারবে, তার দল হারবে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে বেগম খালেদা জিয়ার বিষয় বা তারেক রহমানের বিষয় অনেক কথা হয়, তারেক রহমানের বিভিন্ন পদক্ষেপ নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কী, এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমান বা বিএনপি দলকে নিয়ে আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেতু আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।